আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। লড়াইটা ছিল ৮ দিনের, আশা নৈরাশ্যের এক বেদনাদায়ক লড়াই। তারপর মৃত্যুকেই বেছে নিল শিশু আসিয়া। আরও একবার কাঁদল গোটা বাংলাদেশ। হতবিহ্বল বাকরুদ্ধ পরিবার ও গ্রামবাসী জানালো, কেবল দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারই তারা চান। এদিকে দ্রুত বিচারের নির্দেশ দিলেন শোকে মুহ্যমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজিজ আইসের ক্যামেরায় বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। মাগুরা জেলার শ্রীপুর উপজেলার প্রত্যন্ত মফস্বল গ্রাম জারিয়া। এই গ্রামের বৃক্ষ শোভিত আঁকাবাঁকা পথে শিশু আসিয়ার যে দুরন্ত শৈশব কেটেছিল, সেই পথেই আজ তার অন্তিম যাত্রা হলো। তার এই শেষ বিষাদ যাত্রায় চোখের পানি ফেলে সঙ্গী হয়েছিল মা বাবা সহ গোটা গ্রামবাসী। আসিয়ার এই মহাপ্রস্থান আয়োজনে যোগ দিয়েছিল তার সহপাঠীরাও। কান্নায় ও শোকে মুহ্যমান ছিল তারা। মাগুরা স্টেডিয়ামের পরে নিজ গ্রামে হয়েছে দ্বিতীয় জানাজা। তার মৃত্যুতে বিহবল বাকরুদ্ধ গোটা গ্রামবাসী। শোক জানাতেও যেন পর্যাপ্ত শব্দ নেই তাদের। মানে সকল শিশুদের যে নির্যাতন করছে যারা সবাইকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এর যেন শাস্তি কার্যকারী হয় এই বাংলাদেশের বুকে। ইমিডিয়েটলি না হলে জনসম্মুখের মধ্যে ছেড়ে দিতে হবে, ওর গর্দান ফেলে দিতে হবে। শোকাকুল ক্রুদ্ধ স্বজনরা জানালেন, কেবল দ্রুত দৃষ্টান্তমূলক বিচারই তারা দেখতে চান। আপনি অতি অবিলম্বে এর বিচার চাই, কঠিনতা বিচার চাই। আসিয়ার সাথে যে নির্যাতন হয়েছে, আমরা মাগুরাবাসী সবাই লজ্জিত। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বিচার চেয়েছেন স্থানীয় রাজনৈতিক দলের নেতারাও। বিচারের প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন পুলিশ সদস্যরাও। তা আমরা আশা করব যে হাইকোর্টের নির্দেশনাকে মাথায় রেখে সংশ্লিষ্ট বিচারিক আদালত অতি দ্রুততম সময়ে এই জঘন্য হত্যাকাণ্ডের বিচার করবে। ক্রোমোজোমের সাথে আপনার ডিএনএর সাথে আর একটা ডিএনএ ম্যাচ করে নাও, আর ওইটা তাড়াতাড়ি করে দেবে। এবং সিআইডির যারা এক্সপার্ট আছে তারা নিরলসভাবে দিনরাত কাজ করছে এবং আশা করি খুব দ্রুততার সাথে কাজটা হবে। আসিয়ার পরিণতি কেউ বরণ না করুক, সব শিশু নিরাপদ থাকুক, এমন প্রত্যাশাই সবার। ইফতেখার রেজা, জারিয়া, শ্রীপুর, মাগুরা। ৭ দিনের মধ্যে মাগুরার শিশু আসিয়ার ধর্ষণের বিচার কাজ শুরু ও পরবর্তী ৭-৮ দিনের মধ্যে বিচার শেষ হতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে কথা বলেন তিনি। আর ৯০ দিনের মধ্যে ধর্ষণ মামলার বিচার করা সহ বেশ কিছু পরিবর্তন এনে নারী ও শিশু নির্যাতন দমনে সংশোধিত আইন রোববার বা সোমবার অধ্যাদেশ আকারে জারি হবে বলেও জানান আইন উপদেষ্টা। বলেন, শিশু ধর্ষণ ও বলাৎকারের বিচার কাজ দ্রুত সম্পন্ন করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। এত মানুষের এত চোখের জল, দুহাত তুলে সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ। সব কিছু পেছনে ফেলে এখন অনন্তের পথে মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে আসা ৮ বছরের শিশুটি। গেল কয়েকদিন ধরেই তার উপর বর্বর নির্যাতনের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন দেশের মানুষ। বৃহস্পতিবার সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে শোকার্ত কণ্ঠে আইন উপদেষ্টা জানালেন, মাগুরায় শিশু নির্যাতনের সাথে জড়িতদের বিচার হবে দ্রুততম সময়ে আর দৃষ্টান্তমূলকও। আজকেই পোস্টমর্টেম রিপোর্ট হবে, ডিএনএ রিপোর্ট, এটা একটা প্রক্রিয়া থাকে। আমরা আশা করছি আগামী 5 দিনের মধ্যে পেয়ে যাব। ডিএনএ স্যাম্পল কালেকশন করা হয়ে গেছে অলরেডি। 12-13 জনের 161 স্টেটমেন্ট নেওয়া হয়েছে। আমরা আশা করছি 7 দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে। এবং আপনারা জানেন, অতীতে 7-8 দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার নজির আছে অব্যাহত শুনানির মাধ্যমে। ফলে আমরা আশা করছি খুব দ্রুততম সময়ে এই মামলার বিচার হবে। আসছে সপ্তাহের শুরুতেই রবি বা সোমবার নারী ও শিশু নির্যাতন দমনে সংশোধিত আইন অধ্যাদেশ আকারে জারি হবে বলেও জানান ডক্টর আসিফ নজরুল। এই আগামী রোববার বা খুব দেরি হলে সোমবার, আশা করছি রোববারই আমরা নতুন আইন প্রণয়ন করে ফেলব। নতুন আইনের বিধানগুলো সম্পর্কে আপনাদের বলেছি। সেটার সাথে একটা জিনিস শুধু অ্যাড করতে চাই, নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে শুধুমাত্র শিশু ধর্ষণ ও বলাৎকারের ঘটনাগুলো দ্রুত উপযুক্ত বিচার নিশ্চিত করার জন্য
আমরা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছি। বলেন, নারী নির্যাতনের সাথে জড়িতদের কোনো ছাড় দিবে না সরকার। তবে এই ইস্যুকে কেন্দ্র করে কোনো নৈরাজ্য বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দেন আইন উপদেষ্টা। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। অন্য প্রসঙ্গ, রাষ্ট্র সংস্কারে গঠিত ৬ কমিশনের কিছু সুপারিশ বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক সংলাপের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৬টি সংস্কার কমিশন যেসব সুপারিশ দিয়েছে তার ভেতর কিছু সুপারিশ মন্ত্রণালয়গুলো নিজ উদ্যোগেই করতে পারবে। প্রধান উপদেষ্টাও সেই নির্দেশনাই দিয়েছেন। মডেল মসজিদ নির্মাণে আওয়ামী লীগ সরকার বিশাল দুর্নীতি করেছে জানিয়ে শফিকুল আলম বলেন, ৫৬০টি মসজিদ নির্মাণে $1 বিলিয়ন খরচ হয়েছে, যার অর্ধেক খরচই মসজিদগুলো বানানো যেত। এই দুর্নীতির বিষয়ে আরও গভীর তদন্ত হবে বলে জানান তিনি। মাগুরায় ধর্ষিত শিশুর বিচার কাজ দ্রুত সম্পন্ন করতে প্রধান উপদেষ্টা বিশেষ নির্দেশ দিয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, ধর্ষণের সংশোধিত বিচার প্রক্রিয়াও দ্রুত বাস্তবায়িত হবে। এই ঘটনায় অভিযুক্ত তাদের সবাইকেই অলমোস্ট অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে চিফ অ্যাডভাইজার নিজে নির্দেশ দিয়েছেন। উনি তো আজকে শোক প্রকাশ করেছেন এই মৃত্যুতে এবং উনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে এদেরকে যারা যারা অভিযুক্ত তাদেরকে যাতে খুব দ্রুত বিচারের আওতায় আনা হয়। বিএনপিকে অবজ্ঞা করে বাংলাদেশে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর সংস্কারের পাশাপাশি সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। রিপোর্ট কায়কোবাদ মাহমুদের। ঢাকা মহানগর দক্ষিণের শান্তিনগর ইউনিট বিএনপির ইফতার মাহফিলে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি জানান, কিছু দেশি বিদেশি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচারে নেমেছে। বলেন, টোকা দিয়ে ফেলে দেওয়ার মতো দল নয় বিএনপি। এই দলকে টোকা দিয়ে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা কেউ দয়া করে করবেন না। অনেকে ভাবছেন যা ভাবছেন করে ফেলবেন না। বিএনপিকে অবজ্ঞা করে, বিএনপিকে খাটো করে বাংলাদেশে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত জনগণের পক্ষে সিদ্ধান্তকে বাতিল করতে পারবে না। একই সাথে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করার আহ্বান জানান মির্জা আব্বাস। যারা বিএনপিতে অনুপ্রবেশ করে বিএনপিকে কলুষিত করার চেষ্টা করছেন, যারা আমাদের 17 বছরের অর্জনকে ধ্বংস করার চেষ্টা করছেন, তারা সাবধান হয়ে যান। অপরদিকে গণ অধিকার পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দাবি জানান নির্বাচনের রোডম্যাপের। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সেই সংস্কারগুলো আমরা গ্রহণ করা, সেগুলো বাস্তবায়ন করা, এগুলো দীর্ঘ সময়ের ব্যাপার। এটা স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী সংস্কার বাস্তবায়নের বিষয়। কিন্তু ইতিমধ্যে আমাদের জাতীয় সংসদ নির্বাচনের জন্য সমস্ত প্রস্তুতি নিতে হবে। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস 4 দিনের সফরে ঢাকা এসেছেন। বৃহস্পতিবার বিকেল 5টায় তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জাতিসংঘের মহাসচিব গুতেরেসকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শুক্রবার সকাল 9টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু বিষয়ক প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। এরপর জাতিসংঘের মহাসচিব সকাল 10টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে 2 নেতার বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। পরে একটি বিশেষ ফ্লাইটে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর সাথে ইফতার করবেন। প্রায় 7 বছরের মাথায় দ্বিতীয় দফা বাংলাদেশ সফরে এলেন জাতিসংঘের মহাসচিব। তার এই সফরে মূলত রোহিঙ্গা সংকট এবং মানবাধিকারের প্রসঙ্গ অগ্রাধিকার পাবে। বাংলাদেশ নিয়ে ভারতের মন্তব্য অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এর আগে সচিবালয়ে বাংলাদেশ ও গাম্বিয়ার মধ্যে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি নিয়ে সমঝোতা স্মারক সই করেন 2 দেশের প্রতিনিধিরা।
পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন, আইন শৃঙ্খলা ও সংখ্যালঘু সংক্রান্ত বিষয়ে ভারতের মন্তব্য অযাচিত বলেও মন্তব্য করেন রফিকুল ইসলাম। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের বাংলাদেশ সফর নিয়ে কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র। জানান, সফরে রোহিঙ্গা সংকট সমাধানে আলোচনা হবে। তিনি আরও জানান, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে এখনও উত্তর দেয়নি ভারত। সার্বিক আইন শৃঙ্খলা ও সংখ্যালঘু সম্পর্কিত বিষয়সমূহ নিয়ে মন্তব্য করা হয়েছে। বাংলাদেশ মনে করে এই বিষয়সমূহ একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এই ধরনের মন্তব্য অযাচিত এবং অন্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের শামিল। এই ধরনের মন্তব্য বিভ্রান্তিকর এবং বাস্তবতার ভুল প্রতিফলন। সচিবালয় এবং প্রধান উপদেষ্টার বাসভবন, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা সমাবেশ বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। ডিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভা সমাবেশ ছাড়াও গণজমায়েত, মিছিল এবং শোভাযাত্রা নিষিদ্ধ। জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। সচিবালয় এবং প্রধান উপদেষ্টার বাসভবন ছাড়াও নিষেধাজ্ঞার আওতার মধ্যে রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড় ও মিন্টু রোড। আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, ধর্ষণ ও শাহবাগীদের বিচারের দাবিতে মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার রাতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিলটি শুরু হয়। রাজু ভাস্কর্য ঘুরে শাহবাগে এসে শেষ হয় মিছিলটি। এ সময় ফ্যাসিবাদী দূষরদের গ্রেপ্তার সহ শাহবাগীদের বিচারের দাবি জানান তারা। একই সাথে দ্রুততম সময়ের মধ্যে ধর্ষণের বিচার নিষ্পত্তির দাবিও জানান মিছিলে অংশগ্রহণকারীরা। মেহেরপুরে ৯ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি জামিন পেয়ে বাদীকে হুমকি দেওয়ার প্রতিবাদে থানা ঘেরাও করেছে ছাত্র জনতা। বৃহস্পতিবার রাতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেন তারা। জানা যায়, সদর উপজেলার আশ্রয়ণ প্রকল্পের ৯ বছরের শিশুকে ধর্ষণ করে মতনাডাঙ্গা গ্রামের বায়েজিৎ নামের এক যুবক, যার ভিডিও ধারণ করে তার সঙ্গী আলামিন হোসেন। এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ৯ সেপ্টেম্বর বায়েজিৎ, আলামিন ও বরকত আলীর নাম উল্লেখ করে মেহেরপুর আদালতে ধর্ষণ মামলা দায়ের করলে তাদেরকে গ্রেফতার করা হয়। কিন্তু জামিনে মুক্ত হয়ে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মামলা তুলে নিতে হুমকি দেয় বাদীকে। এরই প্রতিবাদে স্থানীয়দের সঙ্গে নিয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা থানা ঘেরাও করে। রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অ্যাপেক্স ফুটওয়্যারের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহি। বৃহস্পতিবার দুপুরে পরিবার, আত্মীয় স্বজন ও দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদদের উপস্থিতিতে সৈয়দ মঞ্জুর এলাহির দাফন সম্পন্ন হয়। এর আগে গুলশানের আজাদ মসজিদে জোহরের নামাজের শেষে তার জানাজা অনুষ্ঠিত হয়। গতকাল সকালে ৮৩ বছর বয়সে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এলাহি মঞ্জুর মারা যান। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। বনানীর কবরস্থানে দাফন শেষে তার শুভাকাঙ্ক্ষীরা জানান, দেশের ব্যবসা বাণিজ্যে সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি ও রপ্তানি খাতে সৈয়দ মঞ্জুর এলাহি অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন। মেট্রোপল চেম্বারের অ্যাক্টিভিটিসে, এই দেশের অর্থনৈতিক পলিসিতে ওনার অনেক অবদান আছে। আপনার বাংলাদেশ এমপ্লয়িজ ফেডারেশনের প্রেসিডেন্ট হিসাবেও তিনি অনেক অবদান রেখেছেন এই দেশের লেবার পলিসির উপরে। আজকে লেদার সেক্টর যে জায়গায় এসছে সেটা কিন্তু হি ইজ অলসো ওয়ান অফ দ্য পার্সন যে এটাকে ইনিশিয়েট করেছিল। তো সেই হিসাবে বুঝতেই পারেন যে আজকে যে লেদারের $1 বিলিয়ন এক্সপোর্ট যেটা হচ্ছে তার পথযাত্রা শুরু ওনার মাধ্যমে হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে দেশের তথ্য প্রযুক্তি খাতকে রাজনীতিকরণ করবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশান ক্লাবে ইউনাইটেড আইসিটি ফোরাম আয়োজিত ইফতার মাহফিলে এই কথা বলেন তিনি। এ সময় ইউনাইটেড আইসিটি ফোরামের আহ্বায়ক ফয়সাল আলীম তুলে ধরেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় তথ্য প্রযুক্তি খাতে দলীয়করণ ও দুর্নীতি চিত্র। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার গঠন করলে দেশে বেকারত্ব দূরীকরণ ও অর্থনীতিকে গতিশীল করতে দেশের তথ্য প্রযুক্তি খাতকে অগ্রাধিকার দেবে বিএনপি। দেশের উদ্যোক্তাদের দিকে পলিসি মেকারদের একটা ভাবনা থাকা উচিত। একটা লেভেল প্লেইং ফিল্ড থাকলো, সকলের ইকুয়াল অ্যাক্সেস থাকতো, অপরচুনিটি থাকতো, তাহলে সেটা হওয়ার কোনো সুযোগ ছিল না। আমি আপনাদেরকে অ্যাসিওর করতে চাই, একটা ডোন্ট মেক ইট এ পলিটিক্যাল অর্গানাইজেশন। এটাকে পলিটিসাইজ করবেন না। এন্ড আই ক্যান অ্যাসিওর ইউ, আমাদের পক্ষ থেকে এই সেক্টরকে পলিটিসাইজ করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা আজকের এই প্ল্যাটফর্ম থেকে তাই একটা সমন্বিত কর্মসূচির আহ্বান জানাবো, যাতে কিনা আগামী দিনে টোটাল আইসিটি সেক্টর এমনভাবে কাজ করে যাতে অতীতের যে দুর্বিষহ দিনগুলো আমাদেরকে দেখতে হয়েছে এগুলো আর দেখতে না হয়। দেশের খাদ্য সংস্কৃতিতে এবার ঘটা করে যুক্ত হচ্ছে মিশরীয় খাবারের ঐতিহ্য। দেশটির সুস্বাদু কুইজিন ও সংস্কৃতিকে তুলে ধরতে শুরু হয়েছে মিশরীয় খাদ্য উৎসব। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে এই উৎসবের উদ্বোধন করেন ঢাকা নিযুক্ত মিশর দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন সোহেলা মাহরান। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। মিশর থেকে অভিজ্ঞ শেফরা এসেছেন বাংলাদেশে, তৈরি করলেন ঐতিহ্যবাহী সুস্বাদু মিশরীয় খাবার। বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারে সেই খাবার উপভোগ করলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ। খাঁটি মিশরীয় খাবারের সাথে বাংলাদেশিদের রসনা তৃপ্ত করতে সুদূর মিশরের কায়রো থেকে উড়ে এসেছে অভিজ্ঞ দুজন শেফ। তাদের একজন আলা খলিফা আর একজন রামাদান। বাংলাদেশে অনেকটা নিহারির মতো দেখতে খাবারটির নাম কাওয়ারা, এবং তারা বলছেন যে এটি মিশরের অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। হাবিবি, উই লাভ বাংলাদেশ। মেনুতে ছিল কোশারি, হামাম মাহাশি, ফাত্তা, সায়াদিয়া, কাওয়ারা, মুশাকা, কোফতা, তাগিনের মতো বিখ্যাত মিশরীয় খাবার, সঙ্গে কোনাফা, ওমালি ও মাহালাবিয়ার মতো মজাদার ডেজার্ট। ইফতারে এই মজাদার খাবারের মধ্যে ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং হাই কমিশনাররা। আমরা বাংলাদেশি খুব ভালোবাসি। বাংলাদেশ and Egypt are very brotherly nations, and this is an opportunity to bridge between our cultures and to have our food and our cuisine. ঢাকায় বসে মিশরের খাবার উপভোগ করার সুযোগ এনে দিয়েছে এই আয়োজন। মিশর একটি আমাদের ভাতৃপ্রতিম দেশ, মুসলিম দেশ, তাদের সাথে আমাদের ঐতিহ্যগতভাবে অনেক মিল রয়েছে, আমাদের খাদ্যাভ্যাসের সাথে মিল রয়েছে। বাংলাদেশের মানুষের জন্য আমরা এবার ফার্স্ট টাইম এই রমজানের মধ্যে এই মিশরীয় খাদ্য উৎসব ইফতার এবং ডিনারের ব্যবস্থা করেছি। দেশটির সুস্বাদু কুইজিন ও সংস্কৃতিকে তুলে ধরাই আয়োজন চলবে আগামী 22শে মার্চ পর্যন্ত। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ বিনির্মাণে বৈধ পথে রেমিটেন্স প্রেরণে প্রবাসীদের আহ্বান জানান কাতারস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। এনটিভি কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, কাতারের রাজধানী দোহায় চট্টগ্রাম সমিতির ইফতার মাহফিলে এ আহ্বান জানান তিনি। সংগঠন সভাপতি মুস্তাফা কামালের সভাপতিত্বে মাহফিল পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাজল। বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি ইসমাইল মনসুর ও হামাদ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ডক্টর শামসুল আরেফিন জিলানি। উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ শাহজাহান সহ অন্যান্যরা। ছুটির দিনেও জেদ্দা কনসুলেটের কনসুলার সেবা দিতে কাজ করে যাচ্ছে প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি। জেদ্দায় বিশিষ্ট নাগরিকদের সৌজন্যে ইফতার মাহফিলে একথা জানান প্রবাসী সেবা কেন্দ্র ইডিসির জেদ্দার ব্রাঞ্চ ম্যানেজার নাজিম উদ্দিন। জেদ্দা সহ সৌদি আরবের 20টি শহরে কাজ করে যাওয়া ইডিসির প্রশংসা করেছেন মাহফিলের প্রধান অতিথি জেদ্দা কনসুলেটের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কনসাল আবুল আয়েস। কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন জাহিদ হাসান ওমর সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা।
মক্কায় পবিত্র উমরাহ পালনে আসা মেহমান ও উলামা মাশায়েখদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ ওবি জানান, মক্কার স্থানীয় একটি হোটেলে আল মক্কা ট্রাভেলস আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন আল মক্কা ট্রাভেলসের চেয়ারম্যান মুফতি মোহাম্মদ খোরশেদ আলম। এতে প্রধান অতিথি ছিলেন আল রুয়াফ মিনার কোম্পানির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুল্লাহ মোহাম্মদ খান। বিশেষ অতিথি ছিলেন শাইখুল হাদিস ইসলামপুর টাইটেল মাদ্রাসা ব্রাহ্মণবাড়িয়ার মুফতি বুরহান উদ্দিন কাশেমি, ব্যবসায়ী মোহাম্মদ মিজানুর রহমান সহ অন্যরা। একটি মহল নানা ছলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন জেদ্দা বিএনপির নেতারা। সৌদি আরবের জেদ্দায় মাসনা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভায় এ মন্তব্য করেন তারা। মাহফিলে সভাপতিত্ব করেন মাসনা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান ও তসলিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আব্দুর রহমান। বক্তব্য দেন রওশন জামিল শিপু, মোহাম্মদ শাহজাহান, বাহারুদ্দিন বাদল, সৈয়দ জাহাঙ্গীর আলম সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। ফ্যাসিবাদের চক্রান্ত মোকাবেলায় শক্তিশালী সংসদ দরকার বলে মন্তব্য করেছেন সৌদি আরব বিএনপি নেতারা। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, সৌদি আরব পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দল আয়োজিত ইফতার মাহফিলে এ আহ্বান জানান তারা। মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন। সংগঠনের সদস্য সচিব হানিস সরকার, উজ্জ্বল ও জাহাঙ্গীর সরকারের যৌথ সঞ্চালনায় মাহফিলে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আব্দুর রহিম। প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। প্রধান বক্তা ছিলেন পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ntvonline.www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।